প্রণয়ের সাতফোড়ন পর্ব 6। মেহু, কই ছিলি এতদিন? তুই জানিস তোকে আমরা কত খুঁজেছি। আমাদের কথা কি তোর একটু মনে পড়েনি? সেই যে আমাদের ছেড়ে হুট করে হাওয়া হয়ে গেলি, যাওয়ার আগে আমাদের কথা একটুও ভাবলি না তুই? তোকে আমরা কত মিস করেছি। তোর দিদুনের কাছে জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন তুই নাকি বিদেশে চলে গিয়েছিস। কত রিকোয়েস্ট করলাম তুই কোন দেশে গিয়েছিস, কিন্তু সে বলল না। তুই নাকি মানা করেছিস তোর সম্পর্কে আমাদের কিছু না জানাতে। কিন্তু দিদুনের কথা আমরা বিশ্বাস করিনি। আমরা জানি তুই এমনটা কখনোই করতে বলবি না। এসব বাদ দে, তুই এটা বল, তুই এতদিন কোথায় ছিলি? আর বিদেশ থেকে এসেছিস বা কবে? আর আজ হঠাৎ আমাদের ভার্সিটিতে কিভাবে? তুই নিশ্চয়ই আমাদেরকে খুঁজতেই এসেছিস, কি ঠিক বলছি না? একবারের এত তো প্রশ্নের উত্তর মায়া নিজেও ঠিক খুঁজে পাচ্ছে না। তবে তার কাছে এমন প্রশ্ন নতুন নয়, কিন্তু চেনা মুখগুলো থেকে এমন একসাথে এতগুলো প্রশ্নের সম্মুখীন সে আগেও বহুবার হয়েছে। সেদিনগুলোতে সে কিন্তু ঘাবড়ে যায়নি, বরং এই ব্যাপারগুলোই তাকে বেশি আনন্দ দিয়েছে। মায়ার সামনে থাকা এক সময়ের দুটো প্রিয় মানুষের মতোই সেও ছিল অত্যন্ত চঞ্চল আর দুরন্ত, বরং তাদের চেয়ে সব কিছুতেই বেশি উদ্ভট প্রতিভার অধিকারী ছিল মায়া। তার প্রশ্ন কখনো একটা থাকতো না। যখনই কাউকে প্রশ্ন করত, অন্তত ডজন খানেক প্রশ্ন একেবারেই করে বসতো। তার হাঁটা চলা, কথা বলার ধরন সব কিছুই হতো ঝড়ের গতিতে। সে সময়ের মায়া মানেই ছিল এক মিষ্টি ঝড়ার তাণ্ডবে পরিবেশ বিধ্বস্ত না হয়ে বরং জেগে উঠত। কারো যদি কখনো কঠিন মনে খারাপ থাকতো, তবে সেটা মায়ার কাণ্ডকর্মে বেশিক্ষণ স্থায়ী হতে পারতো না। তার কাণ্ডে যে কেউ হাসতে বাধ্য থাকতো, কিন্তু সেই মায়া আজ পরিস্থিতির শিকারে এতটাই পরিবর্তন যে তার সেই আগের স্বভাবই তার কাছে চরম বিরক্তির ব্যাপার। কি হলো মায়া, কিছু বলছিস না কেন? তুই কি সত্যি সত্যি? আরে কি বলছিস এসব? মায়া কখনোই এমন। আমার মনে হচ্ছে মায়া বিদেশেই যায়নি। দিদুন বরাবরের মতো আমাদের এটাও মিথ্যা বলেছে, কিন্তু দিদুন আমাদের সাথে এমনটা কেন করলো? অনেকক্ষণ ধরে নিজেদের মন মতো কথা বলেই যাচ্ছিল এই দুটি মেয়ে। তারা প্রশ্ন মায়াকে করলেও উত্তর তারা নিজে নিজেই দিচ্ছে। এই দুটো মেয়ে আর কেউ নয়, এরা মায়ারই এক সময়ের বেস্ট ফ্রেন্ড। একজনের নাম সানায়া, তো অন্যজনের নাম হিমা। সানায়া মায়ার একটু বেশি কাছের, তবে তারা দুজনই মায়ার বেস্ট ফ্রেন্ড ছিল। তাদের স্কুল লাইফ আর কলেজ লাইফ একসাথেই পার হয়। সেই নার্সারি থাকতে মায়ার এই দুজনের সাথে পরিচয় হয়। এক সময় তাদের বন্ধুত্ব এমন ছিল যে কেউ কারো জন্য জীবন পর্যন্ত দিতে রাজি। এক সময়ের বদলে হয়তো ভুল হবে, কারণ মায়ার জীবনে বেস্ট ফ্রেন্ড হিসেবে এই দুজনই এসেছিল, আর এই দুজনই রয়েছে। তবে সময় আর পরিস্থিতির চাপে মায়া আজ তার এই প্রিয় দুটি মানুষের সম্পর্ক থেকে বহু দূরে। এটি অবশ্য তার নিজ ইচ্ছেতেই হয়েছে। মায়াই চেয়েছিল সব কিছু ভুলে থাকতে, সবার মতো এদের কাছ থেকেও দূরে থাকতে। কোনো পরিচিত মুখ যেন তাকে কখনো দেখতে না হয়। আর এর কারণ নতুন করে যেন সেই পুরনো কষ্টগুলো আবার না ফিরে আসে তার জীবনে। কিন্তু এতেও তো কোনো লাভ হলো না। ঘুরে ফিরে তার সেই প্রিয় মানুষগুলোই আজ তার সামনে, অথচ মায়া তাদেরকে দেখে খুশি না হয়ে এক অজানার চিন্তার শহরে ডুব দিয়েছে। হয়তো আশঙ্কা করছে নতুন কোনো ঝড়ের, যা আবার ও তার জীবনের লণ্ডভণ্ড করে দিবে।
একদিকে মায়া থম মেরে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, তার মুখ থেকে কোনো আওয়াজই যেন বের হচ্ছে না। অন্যদিকে সানায়া আর মায়া নিজের ইচ্ছে মতো প্রশ্ন করেই যাচ্ছে, আবার মায়া উত্তর না পেয়েই সেই প্রশ্নের উত্তর আবার নিজেরাই দিচ্ছে। সব কিছুই দূর থেকে দেখছিল সিক্ত আর সাদাব। আর কিছুক্ষণ আগে তিহানের ফোনে একটা মেসেজ আসায় সে তাড়াতাড়ি করে ভার্সিটির ক্যান্টিনে চলে যায়। মেয়ে দুটির উদ্ভট আচরণ আর মায়ারও এরকম ভাবে থম মেরে থাকা কোনো কিছুই তাদের স্বাভাবিক লাগছিল না। দূর থেকে ঘটনাটা আসলে কি সেটা বোঝার চেষ্টা করলেও সেটা ঠিক কোনোভাবেই বুঝতে পারছিল না তারা। এক পর্যায়ে সাদাব নিজে থেকেই তাদের দিকে এগিয়ে গেল, তবে সিক্ত যেখানে থাকার সেখানেই স্থিরভাবে দাঁড়িয়ে রইল। সিক্তর সবচেয়ে বেশি অদ্ভুত লাগে মায়াকে। আজ অদ্ভুত এত বেশি ঘাবড়ে যাওয়া দেখে। মেয়েগুলো যদি মায়ার পরিচিতই হয়, তবে মায়ার হাবভাব কেন অমন দেখাচ্ছে, যা মায়ার থেকে কখনোই কাম্য নয়। মায়াকে সিক্ত কঠিন থেকে কঠিন কোনো পরিস্থিতিতেও কখনো এতটা ঘাবড়ে যেতে দেখেনি যতটা সে আজ দেখছে। কেন যেন এই মায়াকে সিক্তর নতুন লাগছে। মায়ার হাবভাব কোনো কিছুই চিনতে পারছে না সিক্ত। ঘটনা তার ঠিক মনে হচ্ছিল না, তাই সে এখনো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে তার মাথার ভেতর এত চিন্তা ভাবনা ঘুরপাক খেলেও সেগুলোর কোনো কিছুর ছাপ তার মুখে পড়ছে না, কারণ এখনো সে গভীর চেহারা নিয়ে রয়েছে। এদিকে সাদাব গিয়ে সরাসরি মায়াকে জিজ্ঞেস করলো, কি মায়া, এরা তোমার বেস্ট ফ্রেন্ড নাকি? কই, আগে তো কখনো এদের দেখিনি। এত প্রশ্নের মাঝেই হুট করে সাদাবের করা প্রশ্নে যেন মায়া আরও কিছুটা অস্থির হয়ে উঠল, যা দূর থেকে সিক্তর মোটেও স্বাভাবিক মনে হলো না। কিন্তু সাদাবের প্রশ্নে মায়ার উত্তর দেওয়ার আগেই সানায়া বলে উঠল, জি, আমরা ওর ফ্রেন্ড, এতে আপনার কি? আমরা তিন বেস্ট ফ্রেন্ডের মাঝে হঠাৎ আপনি কোথায় থেকে হাজির হলেন? বয়সে ছোট, আবার অপরিচিত কোনো মেয়ের মুখ থেকে এমন কোনো কথার সম্মুখীন হওয়ার সাদাব যেন কিছুটা ভড়কে গেল। এর কিছুটা আমতা আমতা করে বলল, ও আচ্ছা, আপনারা তাহলে বেস্ট ফ্রেন্ড। আসলে আমি তো ভেবেছিলাম মায়ের হয়তো কোনো ফ্রেন্ডই নেই। মানে কখনো তো ওকে কারোর সাথে দেখিনি, তো তাই। আপনি কে যে এসব দেখতে যাবেন? আপনাকে তো কখনো মায়ার পাশে আশেপাশে দেখিনি। আপনাকে তো তো দেখে মায়ের কোনো রিলেটিভস মনে হচ্ছে না। তাহলে সানায়ার এমন তেরা বেঁকা কথা শুনে সাদাফের নিজেকে এখন জেলখানার আসামি মনে হচ্ছে। এর মাঝেই হিমা আবার বলে উঠল, সানায়ারে, সব শেষ হয়ে গিয়েছে। হিমার চোখ মুখের হঠাৎ করেই এমন পরিবর্তন আর কথা শুনে সাদাফের পাশাপাশি সানায়াও কিছুটা চমকে উঠল। তোর আবার কি হলো? কি আবার শেষ হয়ে গেল? আমার মনে হয় মায়া ওর শপথ ভেঙে ফেলেছে। মানে মানে তুই ভুলে গিয়েছিস আমরা তিনজনে কি শপথ করেছিলাম, যে আমরা কখনোই কোনো রিলেশন করব না, আর কোনো দিন বিয়ে করব না। এরপর সারা জীবন আমরা একসাথে চিল করব, আমাদের জীবনে কোনো প্যারা থাকবে না। কিন্তু এখন তো মনে হচ্ছে। এমন শপথের কথা শুনে সাদাফের প্রচণ্ড হাসি পেল, তবে সেটা জোরে জোরে আওয়াজ করে প্রকাশ করলো না। আর এমন সব কথাবার্তা সব কিছুই যেন আজ মায়ার মাথার উপর দিয়ে যাচ্ছে। সাথে সাথেই আবার হিমা বলল, এজন্যই তোকে বলি একটু মানুষ দেখে কথা বলতে। আমার মনে হচ্ছে এটাই আমাদের ভবিষ্যৎ দুলাভাই। হিমির এমন কথা শুনে সাদাব হাসতে হাসতেই বলল, না মিস, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা যেমনটা ভাবছেন আমি মায়ার তেমন কেউ নই, তবে আমি মায়ার বড় ভাইয়ের মতোই। হ্যাঁ, আমি জানি, সব ছাইয়ার আরেক নাম ভাইয়া।
চুপ কর হিমা, তুই সব সময় একটু বেশি বুঝিস। তুই কি মায়ার ওপর সন্দেহ করিস নাকি? তুই জানিস না আমাদের মায়া কেমন? আর তুই শুনলি না উনি কি বলল? আর এমনিতেও ওনার মতো হাবলা গাবলা জায়েদ খান কখনোই আমাদের দুলাভাই হতেই পারে না। সানায়ার কথায় যেন সাদাব আকাশ থেকে পড়ল। নিজেকে মার্ডারের আসামি বানালেও হয়তো ঠিক ছিল, কিন্তু শেষ কিনা জায়েদ খান। এসব শোনার পর সাদাব একটু কঠোর গলায় বলল, মিস চটং পটং, আমি জায়েদ খান না, আমার নাম সাদাব। কখনো আশা করিনি যে আমার মায়ার ফ্রেন্ড আপনার মতো কেউ হবে। তবে যাই হোক, আমার ছোট বোনের ফ্রেন্ড বলে কথা, তো একটু একটু ছাড় দেওয়াই যায়। তবে কথাবার্তা একটু ভেবেচিন্তেই বলবেন প্লিজ। আমি এই ভার্সিটির স্টুডেন্ট, আর আপনি এই ভার্সিটিতে আসা বহিরাগত ব্যক্তি। আর কোনো বহিরাগত ব্যক্তি যদি এই ভার্সিটিতে ঢুকে ভার্সিটির ওই কোনো স্টুডেন্টকে, এক্সকিউজ মি, কি বহিরাগত বহিরাগত লাগিয়েছেন? আমাদেরকে দেখে কোন অ্যাঙ্গেলে আপনার বহিরাগত মনে হয়? আপনি এই ভার্সিটির স্টুডেন্ট হলে আমরা কি এখানে চেহারা দেখাতে এসেছি? আমরাও এই ভার্সিটির স্টুডেন্ট, আর আপনার মতো আমারও নাম রয়েছে। আমার নাম সানায়া খান। হুম, ও আচ্ছা, নাম জেনে ভালো লাগলো। আর তোমার আমাদের ভার্সিটির এটা জেনেও ভালো লাগলো। আপনার ভালো লাগাতে আমাদের কি? আর এক মিনিট, আপনি আমাদের তুমি করে বলছেন কেন? না, আপনি করে বলার তো কোনো মানে হয় না। মায়াকে যেহেতু তুমি করেই বলি, তো তোমাদেরকেও তো তাই বলা উচিত, তাই না? আর ভার্সিটির জুনিয়র হিসেবে তো মানে, কিসের মানে? আপনারা ভার্সিটির জুনিয়র মানে আপনি কি আমাদের সিনিয়র ব্যাচের নাকি? ইয়েস মিস সানায়া, আমি অনার্স থার্ড ইয়ার। আর আমি যদি ভুল না হই, তো তোমরা মায়ার মতো ফার্স্ট ইয়ারের, তাই না? সাদাবের কথা শুনে সানায়া একটু অবাকই হলো। সানায়া ভেবেছিল সাদাব যেহেতু মায়াকে চেনে, তাহলে হয়তো সাদাব তাদের বয়সী আর তাদের মতোই ফার্স্ট ইয়ারের। কারণ তার মতো মায়া কখনো সিনিয়র ব্যাচের কারোর সাথে কখনো ফ্রেন্ডশিপ করতো না। এজন্যই সাদাবকে তাদের সমবয়সী ভেবে এতক্ষণ ধরে ইচ্ছে মতো বলে যাচ্ছিল। কিন্তু একটু আগের সাদাবের কথা শুনে সানায়া একটু অবাকের সুরেই বলল, হুম, তবে আপনাকে তো দেখে মনে হয় না আপনি থার্ড ইয়ারের। কারণ আমি অনেক হ্যান্ডসাম, এজন্যই হয়তো। না না, আপনি যা ভাবছেন তা না। আপনাকে দেখে আমার মাস্টার্সের কোনো স্টুডেন্ট ভেবেছিলাম। কথাটা বলেই সানায়া একটা মুচকি হাসি দিল। আর সানায়া যে সাদাবকে ঘুরিয়ে ফিরিয়ে সেই জায়েদ খান বলল, সেটা সে খুব ভালো করেই টের পেল। কিন্তু সাদাব আর কথা বাড়াতে না চেয়ে মায়ার দিকে তাকিয়ে বলল, মায়া, তোমার ক্লাস তো মনে হয় শুরু হয়ে গেল। তোমার মনে হয় যাওয়া উচিত। আর এরা যেহেতু এই ভার্সিটিতে পড়ে, কথা বলতেই পারবে। সাদাবের কথা শেষ না হতেই সানায়া আর হিমা জোরে চেঁচিয়ে বলল, মানে মেহু এই ভার্সিটিতে পড়ে, তার মানে আমরা একসাথে থাকবো? এত জোরে চেঁচানোর আওয়াজ শুনে সাদাব অনেকটা চমকে উঠল। এরপর সে বলল, কেন, তোমরা জানতে না মায়া এই ভার্সিটিতে পড়ে? আর এই মেহুটা কি আবার মায়ার আরেক নাম নাকি? মায়ার নাম মেহেরিন, মেহেরিনি। আর আরেকটা আমরা আরেকটু সুন্দর করে মেহু বলে ডাকি। ও আচ্ছা, কিরে মেহু, তুই কিছু বলছিস না কেন? তুই ভার্সিটির, তার মানে তুই সত্যি সত্যি বিদেশে থাক, ওসব বাদ দে। তুই এটা বল, তুই কোন ডিপার্টমেন্টের? সানায়া মায়াকে করলেও উত্তরটা সাদা হয়ে দিল। ও তো কেমিস্ট্রি ডিপার্টমেন্টের। তোমরা কোন ডিপার্টমেন্টের? সাদাফের উত্তর দেওয়াতে সানায়া কিছুটা বিরক্ত হয়ে বলল, বারবার আপনি আমাদের কথার মধ্যে
সাইকেল চালাচ্ছেন কেন? প্রশ্নটা যেহেতু মায়াকে করেছি তো উত্তর। সানার কথা শেষ হওয়ার আগেই আবার হিমা অবাকের সুরে বলল, সানায়া তুই চুপ কর। তুই শুনছিস ভাইয়া কি বলল? কি বললো আর? মেহু কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। 1 মিনিট। মেহু কেমিস্ট্রি ডিপার্টমেন্টের। এরপর ছাদাবকে উদ্দেশ্য করে বলল, আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ, এখানে মিথ্যা বলার কি আছে? এটা শুনেই যেন দগই বান্ধবী লাফিয়ে একে অপরকে জড়িয়ে ধরে লাফাতে লাগলো। আর দুজনের লাফানো দেখে সাদাব বলল, তোমরা দুই বান্ধবী কি স্বাভাবিকভাবে থাকতে পারো না নাকি? মায়ের সাথে তো তোমাদের স্বভাবের দেখছি কোনো মিলই নাই। আবার বলছো তোমরা নাকি মায়ের বেস্ট ফ্রেন্ড। তা এভাবে নাচানাচির কি আছে? এই আপনি চুপ করেন। এত বেশি কথা বলেন কেন? আর এত না যে বলেছেন মায়া এমন। আপনি মায়াকে কতটা চেনেন? হ্যাঁ, আপনি জানেন মায়া এসব বিষয়ে আমাদের থেকেও বেশি। সানায়া এত বেশি ক্ষেপে যাচ্ছিস কেন? আসলে ভাইয়া, আমরা দুজনেও কেমিস্ট্রি ডিপার্টমেন্টের, আর আমরা ছোটবেলা থেকেই একসাথে পড়েছি। কিন্তু কলেজে থাকতেই মায়া হঠাৎ করে কোথায় যেন চলে যায়। আমরা ওকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আর আজ হঠাৎ আমরা আবারও একসাথে, একই ভার্সিটির, একই ডিপার্টমেন্টের। আমাদের তো বিশ্বাসই হচ্ছে না এটা কাকতালীয় নাকি আল্লাহর ইচ্ছে, সেটাই বুঝতে পারছি না। ও এই কথা, এটা সুন্দরভাবে বললেই হতো। তা না করে তোমার বান্ধবীর কথায় কথায় এমন চেতে যাওয়া কেন? তোমার বান্ধবীকে বলে দিও আর কিছু না হোক ভার্সিটির সিনিয়র হিসেবে যেন সম্মানটুকু দেয়। তা না হলে কিন্তু ভালো হবে না। সাদাবের কথা যেন সানায়া হাওয়ায় ভাসিয়ে দিল। এটা দেখে সাদাব রাগ না পেয়ে মুচকি হাসলো। এরপর মায়ের দিকে তাকাতেই আবারও অবাক হলো সে। এতক্ষণ ধরে মায়া একটা কথাও না বলে শুধু সবকিছুই শুনছিল। আর মায়া কিছু বলছে না দেখে সাদাব বলল, কি হয়েছে মায়া? তুমি কিছু বলছো না যে? তোমার ফ্রেন্ড আর তুমি কথা বলছো না, আমি শুধু বক বক করে যাচ্ছি। সাদাবের কথাটা স্বাভাবিক হলেও মায়ের মধ্যে হঠাৎ করেই অস্থিরতা দেখা গেল। মায়া কেমন যেন করতে লাগলো। একবার সে সাদাবের দিকে তাকাতো তো আরেকবার সানায়া আর হিমার দিকে। এরপর আরেকটু এদিক ওদিক তাকিয়েই দেখলো দূর থেকে সিক্ত তাকে অপলক্ষীনভাবে দেখেই যাচ্ছে। আর সিক্তকে দেখেই যেন তার অস্থিরতা বেড়ে গেল। আর এতক্ষণ পর অবশেষে মায়া শুধু এতটুকু বলল, আমার ক্লাস শুরু হয়ে গিয়েছে। কথাটা শেষ করেই মায়া এক দৌড়ে তার ক্লাসের দিকে চলে গেল। আর এটা দেখে হিমা আর সানায়াও প্রচুর অবাক হলো। তাই হিমাও মায়ের পেছন পেছন চলে যায়। এতক্ষণ ধরে মায়ের আচরণ সাদাপ আর সিক্তর কাছে অদ্ভুত লাগলেও এখন তাদের সন্দেহটা আরও গাঢ় হলো। তারা দুজনে এই কয়েকদিনে মায়াকে কখনোই এমন অদ্ভুত আচরণ করতে দেখেনি। মায়ার চলে যাওয়ার পর সিক্ত তার ডিপার্টমেন্টের দিকে চলে যায়। মায়া আর হিমা চলে যাওয়াতে সানায়াও যখন তাদের দিকে যেতে লাগে তখনই পেছন থেকে সাদাব বলে ওঠে, মিস সানায়া, বান্ধবীদের পেছন পেছন যাতে যাচ্ছেন তো যান, তবে পারলে ওদের কাছ থেকে কিছু আদব কায়দা শিখে নিয়েন, ভবিষ্যতে কাজে লাগবে। সাদাবের এমন কথা শুনে সানায়া ভেঙচি কেটে বলল, আসছে। হুঁ। কথাটা বলেই সানায়া সামনের দিকে যেতে লাগলো। আর সানায়ার কথা শুনে তার পেছন থেকে মুচকি মুচকি হাসতে হাসতে সাদাব বলল, তোমাকে তো আমি পরে দেখে নেব মিস সানায়া। কথাটা সানায়া শুনতে পেলেও আর পেছন ফিরে তাকালো না। সেও বাঁকা মুচকি হাসি দিয়ে সামনের দিকে এগোতে লাগলো। সূর্যের তীব্র উত্তাপে অসহ্য হয়ে যাচ্ছে পৃথিবীর মানবীরা। মাথার উপর সূর্য খাড়া কিরণ যেন সহ্য হবার নয়। বর্তমানে এক অদ্ভুত সময়কাল যাচ্ছে প্রকৃতির। কখনো বৃষ্টির স্নানে শীতল শান্ত হয়ে যাচ্ছে প্রকৃতি,
আবার কখনো দেখা দিচ্ছে রৌদ্রের উত্তাপ, যা থেকে রক্ষা পেতে মানুষের নানা কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। ঠিক এমন পরিবেশ বিরাজ করছে ভার্সিটিতেও। মধ্য দুপুরের বিরতিতে সবাই ছুটে চলেছে ভার্সিটির ক্যান্টিনের দিকে। সবার আগ্রহ ঠান্ডা খাবারের খোঁজে, যা দিয়ে হয়তো এই গরমকে নিজেকে কিছুটা হলেও শীতল অনুভব করানো যাবে। এই গরম যেন আর কারো সহ্যই হচ্ছে না। সিক্ত আর সাদাব দুজনেরই হাতে একটা করে ঠান্ডা সফট ড্রিঙ্কসের ক্যান। সিক্ত সেই ব্রেক টাইম শুরু হওয়ার পর থেকে কি যেন ভেবেই চলছে, আর একটু পর পর ক্যানের মুখে চুমুক দিচ্ছে। আর এদিকে সাদাব কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর সিক্তর দিকে তাকাচ্ছে, এরপর আশেপাশে তাকিয়ে কি যেন খুঁজে চলেছে। এভাবেই কিছুক্ষণ চলছিল, কিন্তু হঠাৎ করেই মায়ার আগমন চোখে পড়তেই দুজনেই ধ্যান ভেঙে মায়াকে লক্ষ্য করে দূর থেকে দেখতে লাগলো। প্রথমে তাকে তার ডিপার্টমেন্ট থেকে বের হতে দেখে তারা দুজনেই মনে মনে ভেবেছিল মায়া হয়তো তাদের দিকে নয়তো বা ক্যান্টিনের দিকে আসবে, কিন্তু তা না করে মায়া খুব তাড়াহুড়ো করে ভার্সিটির গেটের দিকে যেতে লাগলো। দূর থেকে সব কিছুই লক্ষ্য করছিল তারা দুজন। কিছুক্ষণ যখন একটা কালো রঙের দামি কার এসে মায়ের কাছে থামলো, আর মায়া দেরি না করে এক প্রকার তাড়াহুড়ো করেই গাড়িতে চড়ে চলে গেল। দূর থেকে সিক্ত আর সাদাব ভালোই বুঝতে পারছিল গাড়িটা আসলে মায়ারই, যেটা সে হয়তো গ্যারেজ থেকে সরাসরি ভার্সিটিতেই আনিয়েছে। প্রথম থেকেই মায়ের কাজকর্ম কোনো কিছুই তাদের স্বাভাবিক লাগছিল না। আজ সারাটা দিন মায়ের মাঝে অস্থিরতা বিরাজ করছে, আর এখন হুট করেই সে ভার্সিটি থেকে চলে যাচ্ছে। দেখতে দেখতে মায়া গাড়িটাও তার গন্তব্যে চলে গেল। মায়ার এমন আচরণে সাদাব আর সিক্ত দুজনেই একে অপরের দিকে তাকালো। আর যখনই সাদাব সিক্তকে কিছু একটা বলতে যাবে, তার আগেই হঠাৎ করে সে শুনতে পেল দূর থেকে দুটো মেয়ে তার দিকে এক প্রকার ধেয়ে আসছে, যার মধ্যে একজন তাকে বলছে মিস্টার জায়েদ, মিস্টার জায়েদ। তাকে এমন নামে সম্বোধন করায় সে খুব ভালো করেই বুঝতে পারলো মেয়ে দুটিকে। সে সময় তারা শুধু চারজন ছিল, কিন্তু এখন এই পুরো ভার্সিটির সবার মাঝে জোরে জোরে চিল্লিয়ে তাকে জায়েদ খান বলে সম্বোধন করছে। এটা তার মোটেও পছন্দ হলো না। একবার সিক্তর দিকে তাকিয়ে দেখলো সিক্ত গম্ভীরতা বজায় রেখেও মুচকি হাসছে, আর তার তাকানো দেখেই একটা বাঁকা হাসি দিল। আর আশেপাশের সবাইও কেমন করে যেন তার দিকে তাকাচ্ছে। এসব দেখে সাদাফের কিছুটা রাগ হলেও তবুও সে যেহেতু সহজে রেগে যাওয়ার লোক নয়, তাই সহজেই রাগ নিয়ন্ত্রণ করে নিল। এর মাঝেই দেখলো সানায়া আর হিমা অলরেডি তার কাছে চলে এসেছে, আর তাকে মিস্টার জায়েদ বলেই সানায়াই ডাকছিল। তবে হিমা যেন তাকে রাগ দেখিয়ে ফিসফিস করে কে যেন বলছে, যা শুনে সানায়া কোনো পাত্তাই দিচ্ছে না। এরপর সানায়া আবার যখন সাদাবকে মিস্টার জায়েদ বলে সম্বোধন করলো, তখন সাদাব কিছুটা কঠোর কণ্ঠে বলল, মিস সানায়া, তোমাকে আমি বলেছিলাম আমার নাম সাদাব, তবুও পুরো ভার্সিটিকে জানিয়ে আমাকে জায়েদ বলার মানে কি? সাদাপের কথায় কঠোরতা থাকা সত্ত্বেও সানায়া সেটাকে পাত্তা না দিয়েই বলল, ও সরি, আমার মনে ছিল না। তবে আপনাকে আমার জায়েদ নামে ডাকতেই বেশি ভালো লাগছে। সে যাই হোক, কাজের কথায় আসি। আপনি মায়াকে কোথাও দেখেছিলেন? সাদাব প্রথমে দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখেছি। কোথায় দেখেছেন? তাড়াতাড়ি বলুন। মায়া কিছুক্ষণ আগেই ওর গাড়ি নিয়ে ভার্সিটি থেকে চলে গিয়েছে। মায়া চলে গিয়েছে কথাটা শুনে দুজনেরই যেন মন খারাপ হলো, কিন্তু সাথে সাথেই সানায়া আবার সাদাবকে জিজ্ঞেস করলো, আপনি তো বলেছিলেন মায়া নাকি আপনার বোন, তার মানে তো আপনি ওর পরিচিত, আর আপনার কাছে তাহলে ওর বাসার অ্যাড্রেসও আছে। হুম,
তাড়াতাড়ি। তাহলে ওর বাসার অ্যাড্রেস দিন। সাদাব কিছুটা ভাবলো। সানায়া প্রথম থেকে তাকে উল্টো পাল্টা বলায় সে এবার ওটার শোধ নিতে চাইলো। সানায়া আর হিমা যে মায়ের বেস্ট ফ্রেন্ড, এতে সাদাবের কোনো সন্দেহ নেই। আবার সানায়া আর হিমা যে মায়ের অনেক বেশি ক্লোজ, সেটা এই দুজনের কাজকর্মে খুব ভালো করেই বোঝা যাচ্ছে। মায়ার জন্য যে এরা দুজন মরিয়া হওয়ার তালে, তবে মায়া কেন অমন আচরণ করছে সেটাই সে বুঝে উঠতে পারছে না। কিন্তু এরপরেও সাদাব তাদের বলল, সরি মিস সানায়া, আমি তোমাকে মায়ার বাসার অ্যাড্রেস দিতে পারবো না। এমন কথা শুনে সানায়া কিছুটা চেঁচিয়ে বলল, কিন্তু কেন? কারণ তোমরা যদি মায়ার মায়ার এটা ভালোই ফ্রেন্ড হতে, তাহলেও ঠিক তোমাদের সাথে তখন কথা বলতো। ও নিজেই তোমাদের ওর বাসার অ্যাড্রেস দিত। কিন্তু তা না করে ওর তখন কি করছিল তা তো দেখলেই। তখন মায়া যদি তোমাদের সাথে যোগাযোগ করতে না চায়, তাহলে সেখানে তো আমি আগ বাড়িয়ে কিছু করতে পারবো না, তাই না? সাদাপের এমন কথায় সানায়ার চোখে মুখে কিছুটা রাগের আভাস দেখা দিল এবং তখনই সে বলল, ঠিক আছে, তাহলে আপনি ওর ফোন নম্বর দিন। সরি, আমি এটাও পারবো না। কেন? ও এখন ওর ফোন নাম্বার দিতে আপনার জাত যাবে নাকি? না আমরা ওকে খুঁজে বের করে মার্ডার করব? সানায়া যে ভালোই রেগে গিয়েছে সেটা ওর কথা শুনেই ভালো বুঝতে পারলো সাদাব। আর শিখত তাদের কাছ থেকে কিছুটা দূরে থাকলেও পেছন থেকে সব কিছুই দেখছিল। এদিকে সানায়ার রাগ দেখে সাদাব মনে মনে শয়তানি হাসি হাসছিল। আর এখন সানায়ার রাগে কিছুটা ঘি ঢালার কাজ করতে বলল, কি জানি করতেও পারো। আজকাল মানুষের চেহারা দেখে তো আর বিশ্বাস করা যায় না। আর তোমার যা চেহারা তা দেখে তো কারোই মনে হবে তুমি মানুষকে মার্ডার করার জন্য আশেপাশে ঘুরে বেড়াও। সাদাপের কথা যেন সত্যি সত্যিই সানায়ার রাগে ঘি ঢালার কাজ করলো। রাগে সানায়ার ফর্সা মুখ গাল লাল হয়ে গিয়েছে, লাল হয়ে নাকের পাটা ফুলে উঠেছে। আর কিছুক্ষণ পর যেন তার হাত পা কাঁপবে। সব কিছুই সাদাব খেয়াল করছিল আর মনে মনে হাসছিল। ঠিকই বলছেন মিস্টার জায়েদ খান, আমি আগে কখনো কাউকে মার্ডার করিনি, তবে এখন আপনাকে আমার সত্যি সত্যি মার্ডার করতে ইচ্ছে হচ্ছে। মনে হচ্ছে আপনার গলাটা টিপে দেই। কথাটা বলতে বলতেই সানায়া যখন গলা টিপার ভঙ্গিমায় সাদাপের গলার কাছে তার দুটো হাত নিয়ে আসে, তার আগেই সাদাপ তার গলাটা পেঁচিয়ে মিথ্যা রাগ দেখিয়ে সানায়াকে বলল, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে সানায়া, আমি তোমার বয়সে বড়। তা না মানলেও এটা ভুলে যেও না যে আমি তোমার ভার্সিটির সিনিয়র। আর যাই হোক, কোনো বেয়াদবি কিন্তু ছাড় দেব না আমি। এদিকে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে হিমা বারবার সানায়াকে থামাচ্ছে যাতে উল্টো পাল্টা কিছু না বলে। আর সানায়া যেন রেগে গিয়ে আর উল্টো পাল্টা কিছু না বলে তার আগেই হিমা সাদাবকে বলল, ভাইয়া প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না। ও এরকমই যখন তখন উল্টাপাল্টা কাজ করে। প্লিজ আপনি মায়ের ফোন নম্বর অথবা অ্যাড্রেসটা দিয়ে দিন। সরি হিমা, আমি সত্যিই তোমাদের মায়ের বাসার অ্যাড্রেস দিয়ে দিতাম যদি প্রথম থেকেই তোমার বান্ধবী আমার সাথে বেয়াদবি না করতো। কিন্তু এখন আর এটা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, নিজেকে ভাবেনটা কি? আপনি না বললে কি আমরা নিজেরা খুঁজে বের করতে পারবো না? চল হিমা, মিস হিমা, পারলে তোমার কাছ থেকে ওকে কিছু আদব কায়দা শিখিয়ে দিও, না হলে ভবিষ্যতে এরকম আরও অনেক বিপদে পড়তে হবে। আসলে তোমার সাথে এমন বান্ধবী মানায় না।
সাদাফের আরও এক আগুনে ঘি ঢালা কথায় সানায়ার আগে কি করবে সেটাই বুঝতে পারবে না। আর সে রেগে গিয়ে সাদাবকে কিছু বলবে তার আগেই হিমা বলল, চুপ কর সানায়া। প্রথমেই ভেবেছিলাম সাদাব ভাইয়াকে উল্টোপাল্টা কিছু না বলতে, শুনিসনি তো আমার কথা, এখন বোঝ। মানে কি? তুই এখন আমাকেই থাম তুই। ভাইয়া বিরক্তি করার জন্য দুঃখিত, তবে আপনি হেল্প করলে অনেক উপকার হতো। ভালো থাকবেন, আমরা এখন আসছি। হিমার কথার বিনিময়ে সাদাব একটা সৌজন্যমূলক হাসি দিল, আবার মনে মনে ভাবছে তার কাজটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না। মার অ্যাড্রেস দিয়ে দিলে তো আর তেমন কোনো ক্ষতি হতো না, কিন্তু তার এই ভাবনা চিন্তার মাঝেই হিমার আগে ফুঁসতে থাকা সানায়ার দিকে চলে গেল। যেতে যেতেই হঠাৎ সানায়া এবার পেছন ফিরে সাদাফের দিকে তাকিয়ে আর সামনে ফিরে, কিন্তু তার এই দৃষ্টিতে সাদাব অনুভব করে সানায়ার তার প্রতি কঠিন ক্ষোভের। তাই সে তাকানোতে চোখ দুটি শান্ত থাকলে তারা যেন কথা বলছিল ভিন্ন কিছু। তারা হয়তো এমন কিছু বলছিল যাতে সাদাব নিমিষেই ভৎস হয়ে যাবে। কিছুক্ষণ মনে মনে এসব ভাবতেই ভাবতেই কি যেন ভেবে একটা প্রাণখোলা হাসি দিতে লাগলো। আবার আশেপাশে মানুষ তাকে দেখছে ভেবে হাসি থামিয়ে পিছনে তাকালো। তখন তাকিয়ে দেখতে পেল সিক্ত তার পেছন দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, আর সানায়া আর হিমা অলরেডি তাদের থেকে অনেক দূরেই চলে গিয়েছে, যার ফলে তার হাসি তারা শুনতে পায়নি। অবশ্য সাদাফের হাসির শব্দ এত জোরেও হয়নি। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করেই তাদের কাছে সবচেয়ে বিরক্তিকর কিছু মানুষের আগমনে সিক্ত আর সাদাফের হাসি গায়েব হয়ে গেল। আর তাদেরকে দেখে সিক্তর চেহারার আগে অনেকটা লাল হয়ে উঠল, কারণ তাদের মাঝে থাকা দুজন ব্যক্তি তার একটু বেশি অপছন্দের। সিক্ত আর দেরি না করে চেহারায় বিশাল গম্ভীরতা নিয়ে সেখান থেকে চলে গেল, আর সাথে সাথে সাদাফও সেই জায়গা প্রস্থান করলো। এদিকে তাদেরকে দেখে সাদাফ আর বিশেষত সিক্তর জায়গা প্রস্থান করা যেন তার আর তাদের সহ্য হলো না। তাদের মাঝে থাকা দুজন জন তার হাতে থাকা কোকের কাচের বোতল জোরে মাটিতে ছুঁড়ে মারলো। মাটিতে ঘাস থাকায় কাচের বোতলটি না ভেঙে বেঁচে গেল। এটা দেখে যেন তার রাগ আরো দ্বিগুণ হয়ে উঠল। সাথে সাথেই দাঁত কিরমির করতে করতে বলল, তোমাকে তো আমরা দেখে নেব সিক্ত। বলার সাথে সাথেই আবার শয়তানি হাসি দিয়ে বলল, না তোমাকে নয়, এবার যা করার তোমার প্রিয় মায়ার সাথেই করব। কথা বলা শেষ করেই খুব বাজে হাসিতে হেসে উঠল তারা। ঘড়ির কাঁটা প্রায় রাত 12:30 ঘরে। ঘরের জানালাগুলো আর বারান্দার থাই গ্লাসের দরজাটা খোলা। বাহির থেকে বাতাস সাই সাই করে রুমে প্রবেশ করছে। জানালা আর দরজাতে লাগানো সাদা পর্দাগুলো বাতাসের দরুন জোরে জোরে দোল খাচ্ছে। সারাদিন সূর্যের উত্তাপে পরিবেশ গরম থাকলেও রাতের পরিবেশ যেন পুরোই পাল্টে গিয়েছে। হুট করেই চারপাশে যেন দক্ষিণী হাওয়ায় ভরে গিয়েছে। বারান্দায় থাকা ছোট ফুলের বাগান থেকে চারপাশে সুবাস ছড়িয়ে যাচ্ছে। সব কিছু মিলেই আশেপাশে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর পরিবেশ। কিন্তু রুমের পরিস্থিতি যেন পুরোই ভিন্ন। চার দেয়ালের সমন্বয়ে তৈরি ঘরটার সময়ের মতো ঠিক নেই। চারপাশে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সিরামিক আর কাচের তৈরি ঘর সাজানো দামি জিনিসগুলো যেন একটাও আস্ত নেই। সব কিছুই ভেঙে টুকরো টুকরো হয়ে তা ঘরের কোনায় কোনায় চলে গিয়েছে। যে কারো দেখে মনে হবে ঘরটাতে যেন এক বিশাল ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়ে গিয়েছে, যার দরুন কোনো কিছুই আর আস্ত নেই। আর রুমের মধ্যখানে রাখা বিছানো ঘেঁষে লড়ে বসে থাকা অল্প বয়সী মেয়েটা মাথা নিচু করে রয়েছে, যার চুল
গুলে এলোমেলো কিছু চুল হয়তো সে নিজেই টেনে ছিঁড়ে ফেলেছে। বিছানায় যেন আর আস্ত নেই। বিছানা থেকে শুরু করে বালিশের কাভার সবকিছু দুমড়ে মুচড়ে ফেলা হয়েছে। আজ বহুদিন পর মেয়েটি অঝরে কেঁদেছে, চিল্লিয়ে চিল্লিয়ে কেঁদেছে, কিন্তু তার কান্নার আওয়াজ এই বিলাসবহুল ফ্ল্যাটের রুমগুলো সাউন্ড প্রুফ হওয়ায় আর কেউই শুনতে পায়নি। মায়ার চোখগুলো কাঁদতে কাঁদতে রক্ত লাল বর্ণ ধারণ করেছে। এখন আর চোখের পানিও শুকিয়ে গিয়েছে। ফর্সা মুখের কিছু জায়গায় তার নিজের নখে গিয়ে খামচানো দাগ, যার কিছু কিছু জায়গা থেকে রক্ত ঝরছে। শুধু তার চেহারা কিংবা গাল নয়, ফর্সা হাত, গলা সহ শরীরের নানা অংশে খামচির ফলে লাল হয়ে ফুলে গিয়েছে। নয়তো কেটে গিয়ে রক্ত ঝরছে। আর রুমের ভেতরে ঘটানো তাণ্ডব আর কেউ নয়, মায়াই ঘটিয়েছে। এক পর্যায়ে জিনিসপত্র ভাঙতে গিয়ে তার হাতের তালুতে এক বড়সড় কাচের টুকরো ঢুকে যায়। আর গত আধ ঘন্টা ধরে মায়া বসে বসে তার কাটা হাতটাই বেঁধে যাচ্ছে, যেখান থেকে এখনো সে কাচের টুকরো বের করেনি। আর সেখান থেকে অঝরে রক্ত ঝরেই যাচ্ছে। স্বাভাবিকভাবেই যে কারোরই এমন অবস্থায় কান্না না করুন, অত্যন্ত ব্যথার কিছুটা বহিঃপ্রকাশ করা উচিত। এমন নয় যে মায়া কান্না করছে না, তবে তা দেখে কষ্টের বহিঃপ্রকাশ কিনা তা বলা যাচ্ছে না, কারণ সে তার রক্তজড়া হাতের দিকে চেয়ে শব্দবিহীন অদ্ভুতভাবে হেসেই চলেছে। এক সময় তার হাসির শব্দ বাড়তে থাকে, এক এক আর এক পর্যায়ে সে পাগলের মতো জোরে জোরে হাসতে লাগলো। মায়া এমন কেন করছে সেটা হয়তো এই মুহূর্তে সে নিজেও বুঝতে পারছে না, কারণ এই মুহূর্তে হয়তো নিজের মধ্যে নেই। তার ধ্যান ধারণা যেন অন্য জগতে। এমনটা নয় যে রাগে কষ্টে জিনিসপত্র ভাঙা বা নিজেকে কষ্ট দেওয়া। মায়ার কাছে নতুন কিছু। মায়া ছোট থেকেই অনেক জেদি স্বভাবের মেয়ে, কিন্তু তার বাবা বেঁচে থাকা পর্যন্ত কখনোই তাকে এই স্বভাবের প্রকাশ করতে হয়নি, কারণ সব সময় তার প্রয়োজনে যে কোনো কিছু চাওয়ার আগেই পেয়ে গিয়েছে। হ্যাঁ, তখন অবশ্য তার জেদ ছিল একমাত্র পড়াশোনায়। এছাড়া তাকে কখনোই তেমন কিছু জেদ কাটানোর প্রয়োজন পড়েনি। কিন্তু যেদিন থেকে সে তার বাবাকে হারিয়ে ফেলে, তারপর থেকে তার জেদের বহিঃপ্রকাশ ঘটে। তবে তখন তার জেদের কারণ অন্য কারো কোনো ক্ষতি হতো না, কারণ তখন সে জেদ করে শুধু নিজেকেই কষ্ট দিত। সেই সময় মায়া অনেকটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু এরপর যখন সে ঠিক করলো নিজেকে একদম পরিবর্তন করে ফেলবে, তখনই সে তার সকল বাজে স্বভাবের হোক কিংবা অস্বভাবের সাথে সাথে এই স্বভাবকেই ঝেড়ে ফেলে দেয়। সে নতুন করে আবার নিজেকে তৈরি করে, আবার আদরের মেহ থেকে নিজেকে ভেঙে না পড়া এক কঠোর মায়াতে রূপান্তর করে। কিন্তু বহু বছর পর আজ আবারও সেই বাজে স্বভাব তার জীবনে ফিরে এসেছে। সে আবারও আজ নিজেকে কষ্ট দিয়ে হাসছে, শুধুমাত্র আজ শুধু করে তার জীবনের পুরনো কষ্টের সুন্দর স্মৃতিগুলো ফিরে এসেছে ভেবে। সে ভাবছে তার এই প্রিয় মানুষগুলো তার সাথে থাকলে সে কখনোই ঠিক থাকতে পারবে না। এসব তাকে আনন্দ নয়, বরং শুধু কষ্টই দিবে। তার লক্ষ্যে নয়, বরং তার ভেঙে গুঁড়িয়ে দিবে। এমনভাবে কিছুক্ষণ চলার পর মায়া হুট করেই একটানে তার হাতের তালু থেকে কাচের টুকরোটা টেনে বের করে ফেলল। তবে তার মধ্যে ব্যথা পাওয়ার কোনো পরিবর্তনই নেই। সে এখনো হেসেই চলছে। এক পর্যায়ে তার হাসি হুট করে থামিয়ে দিয়ে সে দাঁড়িয়ে পড়ল। দেরি না করে সে সরাসরি আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এরপর এক নাগাড়ে আয়নার দিকে নিজের চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে লাগলো। আর কিছুক্ষণের মাঝেই তার চোখ মুখ কঠোর হতে লাগলো। এরপর বিড়বিড় করে সে কি যেন বলতে লাগলো।
মায়া এত আস্তে বলছে যে সে কি বলছে তা হয়তো সে নিজেই কানেই ঠিক মতো শুনতে পাচ্ছে না। কিছুক্ষণ এভাবে সময় অতিক্রম হওয়ার পর মায়া কিছুটা স্বাভাবিক হলো। এরপর আর দেরি না করে সে তার আলমারি থেকে একটা সেট সাদা রঙের ড্রেস বের করে গোসলে চলে গেল। ঝর্ণা থেকে পানি পড়ে মায়ার চোখে মুখে পড়ছে। মায়া কিছুক্ষণ ঝর্ণার দিকে মাথা নিচু করে তাকিয়ে থাকার পর এবার মাথা নিচু করে রয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় কেটে যাওয়া স্থান থেকে বের হওয়া রক্ত পানির স্রোতে মিশে ধুয়ে যাচ্ছে। কাটা জায়গাগুলোতে পানি লাগার ফলে অনেকটা জ্বালাপোড়া করলেও মায়ার চোখে মুখে তা প্রকাশ পাচ্ছে না। প্রায় এক নাগাড়ে ঘন্টাখানেক পানিতে ভেজার পর মায়া গোসল শেষে তার রুমে প্রবেশ করলো। ভেজা চুলগুলো অসহ্য লাগছিল, বিধায় তাড়াতাড়ি সেটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। আর যাই হোক, প্রয়োজন ছাড়া অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা মায়ার কাছে আরও এক অসহ্যকর বিষয় বর্তমানে, যা সে মোটেও চায় না। এরপর আর দেরি না করে ফার্স্ট এইড বক্স থেকে বক্স বের করে হাতের তালুতে কোনো রকম একটা ব্যান্ডেজ করে নিল, যাতে কোনো প্রকার ইনফেকশন না হলেই চলবে। এরপর একবার দাঁড়িয়ে থেকে পুরো রুমের চারপাশটা দেখে নিল। রুমের বেহাল দশা দেখে কিছুটা বিরক্তি হলো সে। তারপর আর দেরি না করে যেই না বিছানায় শুতে যাবে তার আগেই সে আরও এক দফায় প্রচণ্ড বিরক্ত হলো। বিছানার ওপর ভাঙা নানা ভাঙা কাচের টুকরো দেখে মায়া বিরক্ত নিয়ে এক মুহূর্তও দেরি না করে বিছানার চাদরটা একটানে ফ্লোরে ছুঁড়ে মারলো। অবশেষে এক বিশাল তাণ্ডব চালালো। স্পর্শে গভীর নিদ্রায় শায়িত হলো এক সুন্দর পরিষ্কার ভোরের আশায়, যেখানে থেকে তার পথ চলা আবার নতুন করে শুরু হবে। আর শপথ নিল আর কখনো পুরনো স্মৃতিতে এভাবে ভেঙে না পড়ার। সানায়া খান, বিখ্যাত বিজনেসম্যান ম্যান সিনহা খানের একমাত্র মেয়ে। সিনহা খান আর মায়ার বাবা বিজনেস পার্টনারও ছোটবেলার বন্ধু ছিল। সেখান থেকেই মায়া আর সানায়া দুজনেই অনেক ভালো বন্ধু। মায়ার বাবার চেয়েই বেশি ধনী ছিল সিনহা খান। বড়লোকের মেয়ে আর রূপে অনন্য হবে না তা না, তা হয় নাকি? যেমন রূপ আছে তেমন গুণ না থাকলেও পড়াশোনায় তুখোড় মেধাবী। তার গায়ের ত্বক অনেকটা দুধে আলতা বর্ণের। রূপে মায়ার যেন কোনো অংশেই কম না আসে। তবে প্রচুর জেদি স্বভাবের মেয়ে সে, এটা অবশ্য তার বাবার অতি আশকারার ফল। একমাত্র মেয়ে আর আদর যত্ন থাকবে না, সেটা কিভাবে হয়? সানায়া অবশ্য মায়ার মতে একা না, তার একজন বড় ভাইও রয়েছে। সে বর্তমানে বিদেশে পড়াশোনা করছে। অন্যদিকে সামিরা ইসলাম হিমা ঢাকা শহরের সবচেয়ে বড় ডাক্তারের মেয়ে। হিমা মায়া আর সানায়ার মতো তেমন উজ্জ্বল বর্ণের নয়, তবে কি বরং কিছুটা শ্যামলা। তবে তাদের থেকে সে একটু বেশি মায়াবী। এছাড়া হিমা কিছুটা চঞ্চল প্রকৃতি হলেও মায়া কিংবা সানায়ার মতো সে কখনো ছিল না। সিনহা খান আর মায়ার বাবা মেহরাব চৌধুরীর মতো হিমার বাবা সাইফ ইসলাম হিমেলেও তাদের ছোটবেলার বন্ধু। সাইফ ইসলাম তার দুই বন্ধুর মতো অত বড় বিজনেসম্যান না হলেও তার ধন সম্পদ আর সম্মানে তাদের থেকে কিছু অংশ কম নয় সে। সম্পদ তাদের যেমনই থাকুক, তারা সব সময় একসাথে মিশেই থাকতে চেয়েছে, কখনো কাউকে ছোট করা বা ছেড়ে যেতে চায়নি। কিন্তু মায়ার বাবার অকালে চলে যাওয়া তার সত্যিই মেনে নিতে পারেনি। ছোট থেকে তাদের বাবারাও যেমন একসাথে ছিল, ঠিক তারাও একসাথেই ছিল। তাদের পড়াশোনা থেকে পুরো শৈশব একসাথেই কেটেছে, যার ফলে সময়ের সাথে সাথে তাদের তিনজনের মধ্যেই তাদের বাবাদের মতো আত্মার সম্পর্ক গড়ে ওঠে। তাদের
তিনজন মিলে অবশ্য একটা ছোট গ্রুপ ছিল, যার লিডার ছিল মায়া। এই গ্রুপের বিশেষজ্ঞ ছিল বাড়ি হোক বা স্কুল, সব কিছুতেই তাদের পদক্ষেপ, সব কিছুই সব জায়গাতেই তাদের নামেই সজাগ থাকতো আশপাশ। আর তাদের বাবা মাও কখনো এই বিষয়ে বাধা দেয়নি তাদের, বলে তারা যখন যা ভাবতো তাই করতো। সব কিছুই খুব সুন্দরভাবে আনন্দতেই দিন কাটছিল সবার। শুধু মেহরাব চৌধুরী চলে যাওয়াতে সব কিছু পরিবর্তনের সাথে সাথে মায়াও পরিবর্তন হয়ে গেল। মধ্য দুপুরের বিরতিতে মানুষের আনাগোনায় পূর্ণ হয়ে গিয়েছে ভার্সিটির শান্তশিষ্ট মাঠটি। যে যেভাবে পারছে তাদের এই মূল্যবান সময় কাটাচ্ছে। কেউ বসে আড্ডা দিচ্ছে, তো আবার কেউ এক মাঠ কিংবা ক্যান্টিনের আশপাশ ঘিরে ঘোরাঘুরি করছে। কেউ আবার দল ভেদে ক্যান্টিনে ভোজন বিলাসে মেতে উঠেছে। ক্যান্টিন থেকে কিছুটা দূরে মাঠের ছোট একটা অংশ জুড়ে বসার ব্যবস্থা রয়েছে। সেখানেই মন খারাপ করে মাথা নিচু করে বসে রয়েছে সানায়া আর হিমা। হিমা একটা হলুদ রঙের কামিজ, সাথে হলুদ ওড়না আর জিন্স পরেছে, আর সানায়া অফ হোয়াইট কালারের রং টপস আর জিন্স, সাথে দুজনের চুল উঁচু করে জুটি বাঁধা। তারা কিছু বিষয় নিয়ে আলোচনা করছে, আর তাদের আলোচনার কিংবা মন খারাপের মূল বিষয় ব্যক্তি মায়া। মায়া কেন তাদের সাথে অমন আচরণ করেছে তারা সেটা কিছুতেই বুঝে উঠতে পারছে না। তার থেকেও বড় কথা, এখনো তারা কোনোভাবেই মায়ার সাথে যোগাযোগ করতে পারেনি। এখন শুধু প্রার্থনা করছে যেন মায়ার সাথে আজ ভার্সিটিতে দেখা হয়ে যায়। এরই মাঝে তারা অনুভব করলো তাদের সামনে কেউ একজন এসে দাঁড়ালো, যার দুহাতে ছোট কোনো আইসক্রিম, যেটা কিনা তাদের দিকে বাড়িয়ে দেওয়া হয়েছে। সাথে সাথেই তারা দুজন মাথা তুলে উপরের দিকে তাকালো। এরপর মাথা তুলতেই তারা যা দেখলো তাতে তারা দুজনেই খুশি সহ বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়ল। আইসক্রিম নিয়ে আর কেউ নয় বরং মায়া দাঁড়িয়ে রয়েছে, আর যা কিনা তাদের দিকে সাধছে। হুট করেই তাদের ধারণার বাহিরে এমন কিছু সকাল সকাল ঘটে যাবে এমনটা তারা কখনোই আশা করেনি। আর আজকে মায়ার সাজটাও কিছুটা অন্য দিনের চেয়ে আলাদা। মায়া আজ একটা সাদা টপস আর নীল রঙের প্লাজো প্যান্ট পরেছে, এক কথায় জাম্প স্যুট, সাথে নীল রঙের স্কার্টস আর চোখে হলুদ কালারের সানগ্লাস, সাথে চুলগুলো ছেড়ে দেওয়া। সচরাচর মায়াকে এমন ড্রেস আপে ভার্সিটিতে আসতে দেখা যায় না। তবে তাকে দেখতে যে সুন্দর লাগছে না তেমন নয়, বরং অন্যান্য দিনের চেয়ে আজকে একটু অন্যরকম সুন্দর লাগছে। আর সাথে রয়েছে মায়ার মুখে এক রহস্যময় হাসি। সে আজও বরাবরের মতোই স্বাভাবিক, কিন্তু আজও তার ঠোঁটের কোণায় এক অদ্ভুত বাঁকা হাসি ঝুলছে। অনেকক্ষণ সময় অতিক্রম হওয়ার পরেও যখন সানায়া আর হিমা আইসক্রিম না নিয়ে হাঁ করে মায়াকে দেখেই যাচ্ছে, তখনই মায়া প্রথম তাদের সাথে কথা বলার জন্য মুখ খুলল। কিরেনে, হাঁ করে কি দেখছিস? আমাকে আগে কখনো দেখিসনি তোরা? আইসক্রিম গলে যাবে তো। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।